এটি হলো নরওয়ে, নর্দার্ন সিয়ের ঠিক ওপরে অবস্থিত। সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করা পৃথিবীর পঞ্চম সবথেকে বড়লোক দেশ। এতটাই বড়লোক দেশ যে এ দেশের মোট 25% জনসংখ্যা কোটিপতি। এর পাশাপাশি পৃথিবীর 7তম স্বাস্থ্যকর কান্ট্রি এই নরওয়ে। পৃথিবীর যে কোনো দেশের হ্যাপিনেস পরিমাপ করতে গেলে যেভাবেই পরিমাপ করা হোক না কেন, ওয়ার্ল্ডের সবথেকে হ্যাপিনেস কান্ট্রি এখন এই নরওয়ে। তবে এই দেশটি কিন্তু আগে এইরকম ছিল না। এখন এর পরিস্থিতি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। 1799 সালে একজন বিখ্যাত ইকোনমিস্ট থমাস মল্টাস নামের একজন ব্যক্তি তুষারাবৃত এই দেশটিকে পর্যবেক্ষণ করতে আসেন। তিনি দেখলেন যে এই দেশের জনসাধারণ সামান্য কিছু চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করছে। আর এটি এমন একটি পাহাড়ি দেশ, এখানে সফর করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। আর সেই সময় পৃথিবীর অন্যান্য দেশের থেকে এই দেশটি একেবারে বিচ্ছিন্ন ছিল এটা বলা যায়। আর এছাড়াও টানা 6 মাস পর্যন্ত এ দেশে শীতকাল বিরাজ করে। আর সে কারণেই এখানকার জনসাধারণের পক্ষে দুবেলার খাবার জোগাড় করা ভীষণই কঠিন একটি কাজ হয়ে দাঁড়িয়েছিল। থমাস এই দেশ থেকে চলে যাওয়ার বছরখানেক পরেই এই দেশের অবস্থা ভীষণই খারাপ হয়ে পড়ে। নরওয়ের আর্থিক অবস্থা সেই সময় এতটাই খারাপ হয়ে যায় যে এখানকার মানুষ ঠিকমতো খেতেও পেত না। দিনের পর দিন মানুষ না খেতে পেয়ে রোগাক্রান্ত হয়ে পড়ে। সে সময় মনে হতে থাকে যে এই দেশটির অবস্থা বোধহয় আর কোনোদিন ভালো হবে না। সেই দিন আর এই দিন নরওয়ে কিভাবে নিজেকে সেই পরিস্থিতি থেকে তুলে নিয়ে আসলো আর কিভাবে পৃথিবীর বুকে একটি ডেভেলপ কান্ট্রি হয়ে উঠে আসলো সেটাই জানবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হলো সেই সমস্ত দেশগুলো যেখানে পৃথিবীর প্রায় 85% তেল রিজার্ভ করা রয়েছে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ইউএই, লিবিয়া, রাশিয়া এবং ভেনেজুয়েলা। তবে সবগুলো দেশের কম্বাইন্ড জিডিপি সমস্ত পৃথিবীর জিডিপির মাত্র 8%। আর এই এতগুলো দেশের মধ্যে একটিও দেশ পৃথিবীর টপ 10 রিচেস্ট কান্ট্রির লিস্টে পড়ছে না। আর অন্যদিকে নরওয়ে একাই পৃথিবীর 13 লার্জেস্ট অয়েল প্রডিউস কান্ট্রি। তবে কোয়ালিটি অফ লাইফের হিসেবে পৃথিবীর 4র্থ দুর্দান্ত দেশ। কিন্তু একটু আগে বাদবাকি যে দেশগুলোর কথা আমি উল্লেখ করলাম, এই দেশগুলি এত তেল উৎপাদন করা সত্ত্বেও লিভিং স্ট্যান্ডিংয়ে নরওয়ে থেকে অনেকটাই পিছনে পড়ে আছে। এর আসল কারণটা কি? এটি হলো সেই ফিনোমিনা যেটিকে ইকোনমিস্টরা বলে অয়েল ক্রাশ। আসলে এই ব্যাপারটি হলো অনেকটা লটারি জেতার মতো। এই দেশের লিডাররা তেল উৎপাদনের সেই সমস্ত পয়সা থেকে ট্যাক্স কম করা এবং দেশের বিভিন্ন রকম বড় বড় প্রজেক্ট তৈরি করা, আরও বিভিন্ন রকম কাজে এই সমস্ত পয়সা খরচ করে ফেলে। অয়েল ইন্ডাস্ট্রিগুলো বাদবাকি ইন্ডাস্ট্রিগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর যখনই এই দেশগুলো অয়েল এক্সপোর্ট করে, লোকাল কারেন্সির ডিম্যান্ড বৃদ্ধি পায়। শহরে বসবাস করা মানুষেরা ইম্পোর্টেড জিনিস কেনার প্রতিযোগিতায় লেগে যায়। আর এর কুফল পড়ে সেখানকার লোকাল ইন্ডাস্ট্রিগুলোর ওপর। লোকাল কোম্পানিগুলো বন্ধ হলে এখানকার জনগণও ধীরে ধীরে বেকার হতে থাকে। সামান্য পরিমাণ কিছু মানুষের কাছেই শুধু টাকা আসে এবং বেকার থাকা সাধারণ মানুষগুলোর ক্ষোভ দিনের পর দিন বাড়তে থাকে। প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে পড়ে এবং আরও বিভিন্ন ঝামেলা দেখতে পাওয়া যায়। ঠিক এমনই ঘটনা ঘটেছিল ভেনেজুয়েলায়। কিন্তু ইকোনমিক দিক থেকে নরওয়ে কিভাবে এত উন্নতি করলো? আসলে 19 শতকে নরওয়ের সমস্ত ইকোনমি সি ট্রেডের মাধ্যমে চলতো। আর অসাধারণ পোর্ট লোকেশন হওয়ার কারণে নরওয়ে এখান থেকে কাঠ, মাছ আরও বিভিন্ন জিনিসপত্র সমুদ্রপথে এশিয়া কান্ট্রি এবং ইউরোপ কান্ট্রিতে পাঠানো হতো। 1900 সালের শুরুর দিকে নর্দার্ন সিয়ের 30% সি ট্রেড নরওয়ে কন্ট্রোল করত। আর নরওয়ে আরও একটি বড় কাজ যেটি করেছিল সেটি হলো পার্লামেন্টারি সিস্টেম তৈরি করা। আর এই সিস্টেম তৈরি করার পেছনে যে কারণটি ছিল সেটা হলো দেশের বেশিরভাগ ইনকাম যেন একক কোনো মানুষের হাতে বা কোনো পার্টির হাতে না চলে যায়। এছাড়াও প্রাকৃতিকভাবে নরওয়ে আরও একটি পুরস্কারের যোগ্য, সেটি হলো সস্তায় হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন পোটেনশন। কিন্তু সেই সময় নরওয়ের 75% হাইড্রো পোটেনশন জেনারেশন কোম্পানি ছিল দেশের বাইরের। আর এই ব্যাপারটি নরওয়ের সরকারের একেবারেই পছন্দ ছিল না। তারা সিদ্ধান্ত নিল এখানকার ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে নিজেরাই ইলেকট্রিসিটি জেনারেট করবে এবং শুধুমাত্র নরওয়ে সেই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে। এরপর 1940 সালে নরওয়ে সরকার একটি বিল পাস করায় বাইরের দেশের হাইড্রো পাওয়ার প্রজেক্টের কোম্পানিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। আর ঠিক এই সময়েই রেলওয়ে, রাস্তাঘাট আরও বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের সুব্যবস্থা গড়ে তোলা হয় দেশে। এর সাথে সাথে এখানকার লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো ছিল তারাও ফুলে ফেঁপে উঠতে থাকে।
1945 সাল থেকে শুরু করে 1970 সালের মধ্যে নরওয়ের জিডিপি ছিল 3.3%। পৃথিবীতে সবথেকে বেশি ট্যাক্স ছিল নরওয়ের, কিন্তু এখানকার গভর্নমেন্ট ট্যাক্সের বেশিরভাগ অংশটাই এডুকেশন, ওয়েলফেয়ার এবং লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে খরচ করা হতো। 1945 সাল পর্যন্ত নরওয়েতে আনএমপ্লয়মেন্ট না হওয়ার বরাবর ছিল। নরওয়ে কিন্তু এই সময় ইউরোপের আরও বাদবাকি দেশগুলোর সমানই চলছিল, কিন্তু তখনও পর্যন্ত সেই লেভেলে পৌঁছতে পারেনি যেটি আজ পৌঁছেছে। 1959 সালে নেদারল্যান্ডে ন্যাচারাল গ্যাসের সন্ধান পাওয়া যায়। তখন তারা ভাবতে থাকে হয়তো নর্দার্ন সি এর নিচেও ন্যাচারাল তেলের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। 1966 সালে ফিলি পেট্রোলিয়াম কোম্পানি নামের একটি কোম্পানি নর্দার্ন সিতে তেলের খোঁজে ড্রিলিং শুরু করে। 2 বছর পর্যন্ত এই ড্রিলিংয়ের কাজ করা সত্ত্বেও কোনো তেল খুঁজে পাওয়া যায় না। তাই ফিলিপ কোম্পানিটি একটি শেষ চেষ্টা করে দেখতে চাইছিল। অবশেষে 1969 সালে নর্দার্ন সি এর নিচে প্রচুর পরিমাণে তেলের ভাণ্ডার খুঁজে পান তারা। আগামী 10 বছরে নরওয়ে পৃথিবীর বাদবাকি দেশের তুলনায় অয়েল প্রোডাকশনের দিক থেকে এগিয়ে যায় অনেকটাই, আর প্রচুর মানুষ এই সুযোগে কাজও পেয়ে যায়। আগে যেখানে জাল পেতে মাছ ধরা হতো, এখন সেখানে অয়েল কোম্পানি গড়ে উঠেছে। নরওয়ে গভর্নমেন্ট অলরেডি একটি বিল পাশ করিয়েছিল, এই সমস্ত ন্যাচারাল রিসোর্সে কোনো পার্টির হস্তক্ষেপ থাকবে না, যা ইনকাম হবে সমস্ত কিছু ওয়েলফেয়ারে খরচ করা হবে। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার এবং এডুকেশনের সমস্ত পয়সা খরচ করা হবে। ইউএই এবং সৌদি আরবের দেশগুলো যে ভুলটি করেছে, নরওয়ে কিন্তু সেই ভুল একেবারেই করেনি। মানে মানুষের থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা মানুষের পেছনেই তারা খরচ করতে থাকে। এরপর 1990 সালে নরওয়ে গভর্নমেন্ট একটি পেনশন ফান্ড তৈরি করেন। মানে এখানে অয়েল কোম্পানি ছাড়া যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করা যাবে। আর এটি করার ফলে নরওয়ের যত ছোট ছোট কোম্পানিগুলো ছিল তারাও ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠতে লাগলো। এভাবেই ধীরে ধীরে নরওয়ে পৃথিবীর ডেভেলপ কান্ট্রিগুলোর লিস্টে প্রথমে চলে আসে। বর্তমানে নরওয়ের মতো এরকম ন্যাচারাল রিসোর্স হয়তো পৃথিবীর বহু দেশেই পাওয়া যাবে, কিন্তু তারা সেগুলোর সৎ ব্যবহার করতে পারছে না। তাই তারা এখনও পৃথিবীতে পিছিয়েই পড়ে রয়েছে। ভবিষ্যতে হয়তো আমাদের ভারত এবং বাংলাদেশও এরকম ন্যাচারাল সোর্সের খোঁজ পাবে। তো সেই ন্যাচারাল সোর্সগুলোকে কিভাবে কাজে লাগানো উচিত সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।